নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। আর জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই কিন্তু আমাদের এখানে বেশ গরম পড়েছে, তবে রাতের দিকে মোটামুটি ঠান্ডা পড়ে। আর যেহেতু গরম পড়েই গিয়েছে, তাই গাছগুলোকেও তো রিপোর্ট করতে হবে। গরমে সমস্ত ফুল গাছগুলো ডরমেন্সিতে ছিল। আর দেখুন, সমস্ত শেকড়গুলো একেবারে ভরে গিয়েছে টবের মধ্যে। সেই শেকড়গুলোকে না কাটলে গাছগুলো কিন্তু ভালোভাবে খাবার নিতে পারবে না, সার নিতে পারবে না, জল নিতে পারবে না। তার ফলে কি গাছের গ্রোথটাও ভালো হবে না এবং গাছে ফুল ফলও আসবে না। এই জবা গাছের কাটিংগুলো আমি করেছিলাম বর্ষার সময়। বর্ষা থেকেই করে ছোটো টবে দিয়েছিলাম, তারপর এরকম 10 ইঞ্চি টবে দিয়েছিলাম। যেহেতু বর্ষাটা এবার অনেক দিন পর্যন্ত ছিল, তাই গাছ কিন্তু তত্তরিয়ে বেড়ে গিয়েছে। এখন এখান থেকে কাটাই ছাঁটাই করব, তবে মূল শেকড়ে কোনোভাবেই আঘাত দেওয়া যাবে না। আজকে ঠিক করেই রেখেছি প্রায় সমস্ত রকমের জবা গাছ এবং অন্যান্য ফুলগুলো গাছগুলোকে রিপোর্ট করে দেবো, কারণ আজকে একটু মেঘলা মেঘলাও ছিল। এরপর যখন ভীষণ কড়া রোদ উঠবে তখন কিন্তু কাজ করতে খুবই কষ্ট হবে। তো যাই হোক, আমরা বাগানিরা তো সব রকম কষ্ট করতেই একেবারে শিখে গিয়েছি, তাই এখন থেকেই শুরু করে দিয়েছি। আর শীতের মাটির মধ্যেই করছি, শীতের গ্রো ব্যাগের মধ্যেই করছি। প্রতি বছরই এমনটি করি। প্রথমেই আমি টব মপ কিনি না। শীতের তো প্রচুর জায়গা করতে লাগে, জিনিস করতে লাগে, কারণ শীতের তো অপশানটা অনেক থাকে। তাই শীতের মাটির মধ্যেই করব এবং শীতের ব্যাগগুলোর মধ্যেই করব। আর যে মাটির টবগুলো বা বালতিগুলো রয়েছে সেগুলোতেও বুঝে বুঝে করে দেবো। নিচে শুকনো পাতা, ওপরে কাঁচা পাতা, তার ওপরে খানিকটা চুন এবং খাবার চুন, কিন্তু তার ওপরে অনেকটা কাঁচা হলুদ দিয়ে দিলাম। এইবার গাছটিকে কাটাই ছাটাই করে দিয়েছি, শেকড়টা ওপর দিয়েও কাটাই ছাটাই করে দিয়েছি। ডালপালাগুলোকে যেটা রাখার সেটা রেখেছি। গাছটিকে বসিয়ে শীতের মাটিটা দিয়ে দেবো। শীতের মাটির মধ্যে যেহেতু গোবর সার দিয়ে করেছিলাম আর প্রচুর সার এবং তরল সার দেওয়া ছিল, তাই নতুন করে কিন্তু আমি এর মধ্যে কোনো খাবার সার দেবো না। প্রতি বছর ঠিক এমন করেই কিন্তু আমি রিপোর্টগুলো করে নিই। আর এই যে সমস্ত গাছগুলো রয়েছে, এগুলো কিন্তু প্রথমেই আমি বড় ব্যাগে দিইনি। এই গাছগুলো অনেক পুরনো গাছ, প্রায় 5-6 বছরের পুরনো গাছ। যেগুলো কাটিং থেকে চারা তৈরি করেছি সেটার কথা আমি বলিনি। এই পুরনো গাছগুলোকেই আমি ছোট করে রেখে দিই কাটাই ছাটাই করে, কারণ অনেক বেশি বেড়ে গেলে অনেক বড় জায়গায় দিতে হবে আর ছাদ বাগানের লোডটাও বেশি হবে। যতই আমি মাটি ছাড়া গাছ করি না কেন, বাতিল দেওয়া সবজির খোসা টোসা দিয়ে যে মাটি তৈরি করি সেটাও কিন্তু জল পড়লে ভারী হয়ে যায়। এখানে কাঠের ভুসি দিয়ে তৈরি করেছিলাম শীতের মাটি, গোবর সার মিশিয়ে। সমস্ত রকমের জবা গাছের শেকড় এইভাবেই প্রতিটা বছর কেটে দিই। তবে প্রতি বছর না কাটলেও অন্তত 2 বছর পর পর কিন্তু কাটাটা খুবই দরকার। যত কাটবেন ততই গাছটা ছোট্টর মধ্যে থাকবে আর অনেকটাই ঝোপালো হয়ে যাবে। সেই ঝোপালো গাছের মধ্যে প্রচুর ফুল পাবেন, যেমন আমি প্রতিটা বছর পাই, যেটা আমি ভিডিওর মাধ্যমেও আপনাদেরকে সবসময় শেয়ার করি। এপাশের লাউ গাছের শুকনো ডালপালাগুলোকেও তুলে নিচ্ছি, কারণ জবা গাছের যে গাছগুলোকে রিপোর্ট করছি তার নিচে দেওয়ার জন্য কাঁচা পাতারও দরকার। যেমন শুকনো পাতা নিচে দিয়েছি, তেমন কাঁচা পাতারও দরকার। এগুলো সবই ডিকম্পোস্ট হবে। ব্যাগের বেশিটার অংশটাই আমি শুকনো পাতা, কাঁচা পাতা দিয়ে করি প্রতিটা বছরই, যাতে ব্যাগগুলো ভীষণ হালকা হয়। শুধু ব্যাগ নয়, টবগুলো যাতে হালকা হয়। রিপোর্ট করে করে এক সাইডে রাখছি। আর কত টব বেরিয়েছে দেখুন, এইগুলোর মধ্যে বসানো ছিল। তবে গাছ কিনে এনে প্রথমেই বড় জায়গায় কিন্তু আমি দিইনি। প্রথমে 6 ইঞ্চি, তারপরে 10 ইঞ্চি, তারপরে 10 ইঞ্চি বালতির মধ্যে, লাস্টে আমি এই 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি। আমি শীতের জন্যই অপেক্ষা করছিলাম যে এই সমস্ত যেই ব্যাগগুলো বেরাবে সেগুলো তো সারাটা বছর এমনি থাকার থেকে এই ব্যাগগুলোই ব্যবহার করে নেব। তারপরে শীতের সময় শীতের জন্য আবারও ব্যাগ অর্ডার করা যাবে। কিন্তু এখন যেহেতু ব্যাগগুলো অ্যাভেলেবেল রয়েছেই, তাই এই ব্যাগগুলোর মধ্যেই করাটা ভালো। এতে খরচাটাও কমবে আর সময় মতো কাজেও লেগে যাবে। কারণ রেখে দিয়ে নতুন করে কিনে তো কোনো লাভ নেই, উল্টে টাকাটা নষ্ট। তাই যেগুলো কেনা রয়েছে, যেগুলোর মধ্যে মাটি ভরাই রয়েছে, সেই মাটিগুলোকেই খুশে খাসে দিয়ে সেই মাটির মধ্যেই নতুন করে গাছগুলোকে বসিয়ে দিলে এই গাছগুলো প্রায় অনেক দিন পর্যন্ত এখানে থাকবে। এখন 2 বছর 3 বছর পর্যন্ত কিন্তু এই 12 ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যেই রেখে দেবো। হয়তো আমি আবার নতুন করে কাটাই ছাটাই করে আবার ওই ব্যাগেতেই দেবো, কিন্তু ওই ব্যাগের মধ্যে অন্তত 3 বছর আমি রাখবো। তার মধ্যে কিছু কিছু গাছ অনেক দিনের যেহেতু হয়ে গিয়েছে, সেই গাছগুলো হয়তো অতদিন পর্যন্ত বাঁচবেও না, কারণ অলরেডি 5-6 বছর করে হয়ে গিয়েছে। দেখাই যাক, জৈবতে গাছ করি তো, তাই গ্যারেন্টি আছে একটা গাছ কতদিন পর্যন্ত আমি বাঁচাতে পারবো। রাসায়নিক বা কেমিক্যালে হলে এই গ্যারেন্টিটা আমি নিতে পারতাম না। আর জৈবতেই যে এত সুন্দর বাগান হচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। আর এই জৈবতে করেই কিন্তু শাকসবজি, ফুল ফল সবই বাগানে আমরা খুব ভালোভাবে পেয়েও যাচ্ছি।
আজকে কলা গাছটিকেও রিপোর্ট করব। সেই গরমের শেষের থেকে এবং সারা শীত জুড়ে কিছু কিছু বন্ধুরা দেখতে চেয়েছেন যে কলা গাছ কি রিপোর্ট, তখনও আমি আপনাদেরকে বলেছিলাম যে সময় হলে করব। আসলে আমি ওয়েট করছিলাম, যেটা আমি ভিডিওর মধ্যেও বলেছিলাম যে আমি ওয়েট করছিলাম শীতের জন্য, যে শীতটা শেষ হয়ে গেলেই আমি অনেক মাটি পেয়ে যাব, তখন সেই মাটিটার মধ্যেই কলা গাছটিকে রিপোর্ট করাবো। তো শীতের আগে করলে তো এই মাটিটা আমি জোগাড় করতে পারতাম না, তাই বাগানের মাটি দিয়েই বাগানের কলা গাছটিকে রিপোর্ট করাটাই ভালো। এই কারণে আমি শীতটার অপেক্ষা করছিলাম। শীতটা শেষ হতেই এখন আমি কিন্তু কলা গাছটিকে রিপোর্ট করতে চলে এসেছি। কয়েকদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম যে মিশো থেকে বিশাল বড় 24 ইঞ্চির আমি গ্রো ব্যাগটা নিয়েছি। ধূপকাঠিটা জ্বালিয়ে ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি, বেশ অনেকটাই, পুরো গোল করে ঘুরিয়ে। আর এই ছিদ্রটা কিন্তু সব সময়তেই আমি একটু বেশি বেশি করেই করি। দেখুন কত সোজাভাবে হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে ছিদ্র করতে গেলে একটা ধূপকাঠি জ্বালিয়ে নেবেন, হালকা হালকা করে ছোট ছোট করে ফুটো হয়ে যাবে আর অনেক হয়ে যাবে। আর এতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হবে। কোনো কারণে যদি 2-1টা ফুটো বন্ধ হয়ে যায় তাহলে আরও অনেক ফুটো করে দিচ্ছি, যাতে কোনো না কোনোভাবে জলটা বেরিয়ে যায়। কারণ এটাই হচ্ছে সবথেকে আসল একটা জিনিস। একবার যদি জল জমে যায় তাহলে গাছের গোড়া পুরো পচে গিয়ে গাছটি নষ্ট হয়ে যাবে। সেই জন্য ড্রেনেজ সিস্টেমটা আপনাদেরকে সবসময়তেই খুব ভালোভাবে করতে হবে। তাই জন্যই আমি সবসময় বলি যে ছিদ্রগুলো সবসময় একটু বেশি বেশি করে করবেন। জামা কাপড় সকালবেলা কেচেছিলাম, সেগুলোই মেলা ছিল, সেগুলোকেই সরাতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, এক সাইড করে দিয়েছি। শীতের সমস্ত গাছ তুলছি আর ক্যারেটে ক্যারেটে করে রেখেছি। এটা তো আপনাদেরকে ভিডিওতে দেখাই সবসময় শর্টের মাধ্যমে। সেই শুকনো ডালপালাগুলো যেহেতু অনেকটাই একেবারে মচমচিয়ে শুকিয়ে গেছে, তাই সেগুলোকে এই ব্যাগটার মধ্যে কিছুটা করে ভরে নেবো। প্রায় হাফ ভরে নেবো, হাফ ভরে 4তলার ছাদে নিয়ে যাব। কারণ ফুল ভরলে তাহলে উপরে তুলতে অনেক অসুবিধা হবে, যদিও বা হালকা, তবুও এত বড় ব্যাগ তো, তাই ছেলে আর আমি পারবো না। এবার জায়গা বানাতে হবে, তার জন্য ছেলে আর আমি দুজনে মিলে গাছ ছড়াতে শুরু করে দিয়েছি। কারণ অত বড় ব্যাগ, তার মধ্যে শুকনো পাতা দিয়ে অর্ধেকটার বেশি ভরে দেবো, তার মধ্যে শীতের মাটি যাবে, গাছ যাবে, এর মধ্যে জল পড়বে, খাবার পড়বে, গাছটিও কিন্তু আর তোলা যাবে না, এদিক ওদিক করা যাবে না। এদিক ওদিক করলে ব্যাগটাই হয়তো ছিঁড়ে যেতে পারে। সেই কারণে প্রথম থেকেই কিন্তু জায়গাটা আপনাদেরকে ঠিক করে নিতে হবে যে ছাদের কোন জায়গাটাতে রোদটা খুব ভালো পায়, আর এমন জায়গায় রাখতে হবে যেখানে ওই কলা গাছের জন্য অন্যান্য গাছে যাতে ছায়া না পড়ে, সেটা কিন্তু প্রথম থেকেই আপনাদেরকে বুঝে নিতে হবে। সেই কারণেই আমি ছাদের এই জায়গাটাকে চুজ করছি। এখানটাতে রোদটাও ভালো পড়বে আর অন্যান্য কোনো গাছেতেই ছায়া পড়বে না। সেই কারণে প্রথমেই জায়গাটা আমি ঠিক করে নিলাম। এই জায়গাটা ভালো করে ঝাঁটা ফাটা দিয়ে পরিষ্কার করে নিলাম। এবার অন্যান্য যে গাছগুলো এখানে রয়েছে সেগুলোকে সব সরিয়ে সাইডে করব। ছেলে নেমে গেছে কার্নিসে, আগে আমিই নামতাম, কিন্তু এখন আমার ছেলে বড় হয়েছে, এখন আর ও আমাকে নামতে দেবে না। সেই জন্য ও নেমেছে, যদিও বা কোনো ভয়ের কিছু নেই, রেলিং রয়েছে, ধরেই রেখেছে, আর আমিও ওকে ধরেছিলাম। ব্যাগটা বসিয়ে নিয়েছি, নিচ থেকেই তো দেখলেন অনেকটা আমি শুকনো পাতা ঠাতা ভরে দিয়েছি। এবার আরও ভরবো। এই 1 মাস ধরে কিন্তু আমি ডালপালা কাটাই ছাটাই করতে করতে অনেকটাই হয়ে গিয়েছে, আর এগুলোকে রোদে রেখে দিয়েছিলাম। এইগুলো একেবারে শুকিয়ে যেতে ব্যাগটা ভরতে অনেকটাই সাহায্য হবে, প্রায় অর্ধেকের ওপরে ভরে যাবে। এতে করে ব্যাগটা যেহেতু অর্ধেকের বেশি ভরে যাবে, তার উপরে অল্প একটুখানি শীতের মাটি দিলেই কিন্তু গাছটি খুব ভালোভাবে বসিয়ে দেওয়া যাবে। এতে ব্যাগটি যেমন হালকা হবে, বেডটাও হালকা হবে। এখানে যে ব্যাগগুলোর মধ্যে শীতের সবজি করেছিলাম সেই ব্যাগগুলোকে নিয়ে এলাম, কারণ এবার এই মাটিগুলোকে দিতে হবে। তবে ব্যাগটা কিন্তু পুরোপুরি ভরবো না, কিছুটা জায়গা ছেড়ে দেবো, কারণ পরে পরে সার দিতে লাগবে, খাবার দিতে লাগবে, জল দিতে লাগবে, যাতে সেইগুলো বাইরে না বেরিয়ে যায়। তাই কিছুটা জায়গা আমি খালি রেখে দেবো। আর তাছাড়া পাতাগুলো বসে বসে কিন্তু একেবারেই নিচের দিকে নেমে যাবে, আর সেগুলো কিন্তু পাতা পচা সারে পরিণত হবে। গাছের শেকড় যখন নিচে অবধি যাবে তখন কিন্তু পাতা পচা সারের টাচে পেয়ে খাবারটাও ভালো পেয়ে যাবে, তখন গাছটাও সুন্দরভাবে গ্রোথ নেবে। ওপরে তো খাবার দেয়াই থাকবে। বস্তাগুলো থেকে মাটি বার করার সময় দেখলাম একটা ব্যাগ থেকে অনেক হলুদ বেরাচ্ছে, ভুলেই গিয়েছিলাম এই ব্যাগটার মধ্যে একটা হলুদের চারা উঠেছিল। আসলে মনেই নেই হলুদের চারাটা কবে শুকিয়ে গিয়েছে, এবং তার মধ্যে দিয়ে একটা টমেটোর গাছ ছিল, সেই টমেটো গাছ থেকে টমেটো তুলতে তুলতে আমার ভুলেই গিয়েছিলাম যে ওর মধ্যে একটা হলুদ গাছও ছিল। তাই এখন দেখছি বেশ অনেকটাই হলুদ পাওয়া গেল। যাই হোক, এই হঠাৎ হঠাৎ করে যখন কোনো সারপ্রাইজ পাই বেশ ভালোই লাগে। ব্যাগটা অর্ধেকের বেশি ভরে গিয়েছে। এবার কলা গাছটিকে ছোটো টব থেকে তুলে এই
বড় ব্যাগটার মধ্যে বসিয়ে দেবো। এবার তার উপর দিয়ে ওই যে শীতের মাটিগুলোকে রাখলাম বস্তায় বস্তায়, সেগুলোকে দিয়ে দেবো। নিচে ঢেলে দিয়েছিলাম মাটিগুলোকে। এবার কিছুটা তো আমি ভরেছি, কিছুটা আমার ছেলে ভরে দিচ্ছে। আসলে একজন না থাকলে খুবই অসুবিধা। তাছাড়া ওর স্কুল যেহেতু ছুটি ছিল, তাই একটুখানি বাগানের কাজে আমাকে সাহায্য করছে। এইবার ব্যাগটা ভরা হয়ে গেলে অল্প জল দিয়ে দেবো। তবে এখনই পুরোপুরি জল দেবো না, কারণ রিপোর্ট করার পর কিন্তু বেশ ভালোভাবে পুরো ব্যাগটা ভেজানো দরকার। কিন্তু এখন অনেকটা জল দিলে এই জায়গাটা পুরো কাদা কাদা হয়ে যাবে, তাই এখন অল্প একটুখানি জল দেবো। সমস্ত বাগান পরিষ্কার টরিষ্কার করার পর বাদবাকি কাজে জল দিয়ে দেবো। আর এ পাশে দেখুন, কলা গাছের কাজ করতে করতে এই জায়গাটা সবেমাত্র ঝাড় দিয়ে পরিষ্কার করেছিলাম, তার মধ্যেই রিপোর্ট করা নতুন গাছটা পড়ে গিয়ে মাটি ফাটি সব বেরিয়ে গিয়েছে। কাজ করতে গেলে এরকম গণ্ডগোল কিন্তু প্রায়ই হয়, সব তো ক্যামেরাবন্দি করা যায় না। আর এই সমস্ত কাজ করতে করতে বিকাল হয়ে গিয়েছিল, তাই অন্ধকারে কোনো কিছুই আমি ভিডিও করতে পারিনি। আর যেহেতু একা একাই কাজ করছিলাম, তাই ভিডিও করার মতো কেউ ছিলও না। পরের দিনকে সকালবেলায় এসে বাগানটাকে ভালোভাবে পরিষ্কার করে স্নান টান করে ঠাকুর পুজো দিয়ে বাগানে চলে গিয়েছিলাম। চলুন এবার আপনাদেরকে দেখাই কোথায় কলা গাছটাকে রেখেছি এবং কেমন দেখতে লাগছে, এবং বাদবাকি গাছগুলোকেও আমি সরিয়ে কোথায় এনেছি। এই দিকটার জায়গাটা যেহেতু শাক গাছে ভরা ছিল, তাই শাক গাছগুলোকে বড় ছাদে করে দিয়েছি, আর রঙিন ফুলকপি বাঁধাকপিগুলোকে এপাশে দিয়েছি, কারণ এগুলো তো কয়েকদিনের মধ্যে উঠেই যাবে, তাই এই ছাদে নিয়ে এনেছি। আর এই পেছন দিক দিয়ে সমস্ত রিপোর্টিং করা জবা গাছগুলোকে রেখেছি, ব্যাগগুলোকে লাইন দিয়ে, সামনের বাঁধাকপির গাছগুলো আর পেছন দিক দিয়ে সমস্ত রিপোর্টিং করা গাছগুলোকে। যেহেতু অনেক সন্ধে সন্ধে আমি বাগান থেকে বেরিয়েছিলাম, তাই সমস্ত গাছে জল দিয়েছিলাম। সেই কারণে ভোরবেলা আর জল দেবার প্রয়োজন পড়েনি, কারণ সমস্ত গাছের মাটিই ভেজা ছিল। আর পর এখানে জবা গাছগুলোকে রেখেছি। ওপরের ডালগুলোও কাটাই ছাটাই করেছি এবং নিচের তো শেকড় কাটাই ছাটাই করেইছি। খুব ভালোভাবে এগুলোকে রিপোর্ট করে দিয়েছি। কয়েকদিনের মধ্যেই নতুন নতুন ব্রাঞ্চও বেরাবে এবং ফুলের কুড়িও চলে আসবে। আর এদিক দিয়ে এই যে বাঁধাকপির গাছগুলো বড় ছাদে ছিল, সেগুলোকে এই পাশাপাশি রেখে দিয়েছি জবা গাছের সাথে, যাতে এইগুলো তো কয়েকদিনের মধ্যে উঠেই যাবে। আর এদিকের জায়গাটা যে প্রথমবারে কলা গাছটা রেখেছিলাম, এবারে আর এই দিকটা রাখিনি, কারণ এই দিকটা দিয়েই তো ঝড়ের হাওয়াতে পড়ে গিয়েছিল, তাই এবারে ওই জায়গাটাতে রাখলাম। আর এদিকের গাছগুলোকেও রিপোর্ট করে দিয়েছি। এই জায়গাতে খুব ভালো কড়া রোদটা পড়ে, তাই ফুল গাছগুলোতে যাতে কড়া রোদ পড়ে এমন এমন জায়গাতেই আমি রেখেছি। প্রতি বছরই এটা করি। জায়গা সবসময় আপনাকে ঠিকঠাকভাবে বেছে নিতে হবে, তাহলেই কিন্তু গাছ যদি প্রপার রোদ পায় তাহলে ফুল আসতে বাধ্য। এদিকে ব্যাগটার মধ্যে আমি সকালবেলাতেও আরও খানিকটা জল দিয়েছিলাম, যেহেতু রাতের বেলাতে 2 বালতি জল দিয়ে চলে গিয়েছিলাম, ট্যাঙ্কে ততটা জল ছিল না, তাই ভোরবেলাতেও 1 বালতি জল দিয়ে দিয়েছিলাম। প্রথমেই এতটা জল লাগে, পরে আর এতটা বেশি জল লাগবে না। গতকালকে প্রায় 14-15 খানা গাছ কিন্তু আমি রিপোর্টিং করেছি, আর সেই ধাক্কামাক্কিতে অনেক গাছের সবজি কিন্তু পড়ে গিয়েছে। এই লাউ গাছটি একেবারে শুকিয়ে গিয়েছে, তাই লাউটিও তুলে নিলাম। এই গাছ থেকে 2টো লাউই কিন্তু আমি পেলাম, ছাপা লাউ। এই লাউটিকেও তুলে নেবো। আর কালকে হলুদও পেয়েছিলাম, সেই হলুদগুলোকেও আমি জলে ডুবিয়ে গিয়েছিলাম। আর যেই সমস্ত জায়গাতে আমি রিপোর্ট করেছি তার মধ্যে কিছু কিছু সবজি ছিল, যেমন মূলো ঠুলো, সেইগুলো তুলে নিয়ে আমি জলে দিয়ে গিয়েছিলাম। আর কালকে ওই রিপোর্টিংয়ের জন্য এখানে এই মালবা গাছের প্রধান ডালটাও কিন্তু ভেঙে গিয়েছে। যাই হোক, আমি বীজ করতে দিয়েছিলাম, বীজ রেডি হোক, বীজ রেডি হলে গাছটাকে তুলে দেবো। এমনিতেও গাছে বীজ চলে এলে আর ফুল হয় না, তাই মাথাটা কেটে দেবো এবং বীজগুলো শুকোতে দেবো। সাথে ডালিয়া গাছের যে শুকনো ফুলগুলো রয়েছে সেগুলোকেও কেটে ফেললাম। তবে যে সমস্ত ডালিয়া ফুলগুলো আমার বাগানে এবছর প্রথম এসেছে, সেইগুলোর থেকে আমি বীজ রাখার চেষ্টা করব। ডালিয়ার কন্দ থেকেও গাছ করা যাবে, আবার ফুলগুলোকে শুকিয়ে গেলেও সেখান থেকেও বীজ পাওয়া যাবে। সেই বীজগুলোকে সংরক্ষণ করে রেখে দিলে কিন্তু সামনের বছর আমি ডালিয়ার ওখান থেকেই চারা তৈরি করতে পারবো। সমস্ত ব্যাগগুলোর তলাতে কিন্তু স্ট্যান্ড দেওয়া রয়েছে, এমনকি কলা গাছটা যেখানে বসিয়েছি তার তলাতেও 8 ফিট দিয়ে দিয়েছি, কারণ নিচে যাতে না খায় সেই চেষ্টাই সবসময় করি, যাতে নিচটা জল জমে ড্যাম না হয়ে যায়, সেই কারণে। আর এদিকে কলা গাছটার মাটিটাকেও একেবারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত বড় গ্রো ব্যাগটা, সেখানে মাঝ বরাবর গাছটিকে বসিয়ে দিয়ে মাটি ঢেলে দিয়েছি, জলও দিয়ে দিয়েছি। সাইডে সাইডে কিছু কিছু মাটি শুকিয়ে গিয়েছে, কারণ রোদটা খুব প্রখর উঠেছে। যাই হোক, এই মাটিগুলো কিন্তু অনেকটাই চেপে যাবে নিচে, যেহেতু পাতাগুলো আস্তে আস্তে পচবে, সেই পাতা থেকে গাছ খাবারও পেয়ে যাবে, তখন উপর দিয়ে আবারও খানিকটা সার দেবে। এবার আর মাটি দেবো না। এবার যখনই গাছটাতে আমি মাটি দেবার প্রয়োজন হবে, তখন মাটির বদলে শুধুমাত্র গোবর সার দিয়ে যাব। তাহলে কলা গাছের চেহারা যেমন সুন্দর হবে, ঠিক তেমনই গাছের গ্রোথটাও ভীষণ ভালো হবে। আর কলা গাছটাকে রিপোর্ট করা
করার সময় আর অন্যান্য জবা গাছ রিপোর্ট করার সময় কিছু সবজি তুলেছিলাম, যেগুলো জলে দিয়ে গিয়েছিলাম। তার মধ্যে হলো এপাশে মূলো, একটা পাতি লেবু, টমেটো, ধনেপাতা আর হলুদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।